তো হ্যাঁ, ইভলিউশন নিয়ে যে ফ্যাক্ট অ্যান্ড থিওরি এগুলি আমরা অনেক আগে আলাপ করেছি, ফ্যাক্ট অ্যান্ড থিওরি, এবং আমরা আমরা এর আগে জীবনের শুরু কিভাবে হয়েছে এটা আলাপ করেছি, এবং এর আগে অনেকগুলি পর্বে, গত পর্বে আমরা জাঙ্ক ডিএনএ নিয়ে আলাপ করেছিলাম। জাঙ্ক ডিএনএ মোটামুটি প্রমাণ করে যে কোনো সৃষ্টিকর্তা আমাদেরকে বানায়নি। জাঙ্ক ডিএনএ প্রমাণ করে যে আমরা প্রাকৃতিকভাবে উদ্ভূত, এবং প্রকৃতি যেহেতু তৈরি করেছে সেহেতু আমাদের পূর্বপুরুষদের ডিএনএ আমাদের মধ্যে আছে। যেমন বানরের যে লেজ, হ্যাঁ, বানরের লেজ, ওই বানরের লেজ এবং আরেকটা হচ্ছে যে নাম্বার টু ক্রোমোজোম। আপনারা যদি সার্চ করেন গুগলে যে ক্রোমোজোম 2, এই ক্রোমোজোম 2টা এটা একটা বড় প্রমাণ যে মানুষ হচ্ছে বানর থেকে আসছে, বা মানুষের মধ্যে বানরের ডিএনএ আছে। এটা প্রমাণ করে এই ক্রোমোজোম 2। এটা একটু গুগলে সার্চ করেন, আমিও সার্চ করে আমি বের করতেছি। তো ক্রোমোজোম 2টা কি হয়েছে যে একটা আমাদের মধ্যে কিছু কিছু ডিএনএ আছে যেগুলি আমাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল, কিন্তু আমাদের মধ্যে আর কাজ করছে না। হ্যাঁ, এটা জাঙ্ক ডিএনএ এর আইডিয়াটা ছিল যে এই ডিএনএ গুলি এখন আর কাজ করে না। যেমন লেজ একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে চোখের তৃতীয় পর্দা, অ্যাপেন্ডিক্স, এরকম কিছু জিনিস আমাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল, আমাদের মধ্যে নেই। তো সেটা কি হচ্ছে, ফিউজ হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। হ্যাঁ, এই যে ভেস্টিজিয়াল অর্গান বা আপনার আপনার হচ্ছে যে এই অর্গানগুলি নিষ্ক্রিয় অর্গান বলে, হ্যাঁ, নিষ্ক্রিয় হয়ে গেছে। তো এই যে জেনেটিক্সে আমরা যখন গেছি, জেনেটিক্সে দেখলাম যে এটা তো নিশ্চয়ই কোনো একটি ডিএনএ দ্বারা কন্ট্রোল করা হয়েছিল। তো সায়েন্টিস্টরা যখন রিসার্চ শুরু করলো তখন তারা পেলো যে হ্যাঁ, আসলেই তো তাই। আমাদের মধ্যে ওই বানরের যে 24 জোড়া ডিএনএ ছিল, আমাদের মধ্যে 23 জোড়া হলো কিভাবে? তো দেখা গেছে যে ওই ডিএনএটা যে ক্রোমোজোম 2, এটা ফিউজ হয়ে গেছে। এটা ফিউজ হয়ে যাওয়ার পর দুইটা মিলে একটা হয়েছে। তো কিভাবে বুঝছি? আমরা যখন সার্চ করলাম দেখলাম যে প্রতিটা ডিএনএ এর যে টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার এগুলি থাকে, হ্যাঁ, যাতে বোঝা যায় যে এটার শুরু কোথায়, শেষ কোথায়। ক্রোমোজোম 2 এর টেলোমিয়ার কোথায়, সেন্ট্রোমিয়ার কোথায়, এগুলি আমরা বুঝতে পারি যে এটা শুরু শেষ। তো যখন আমরা দেখতে পেলাম যে ওই দুইটা মিলে একটা হয়ে গেছে, তখন আমরা শিওর হলাম যে এই বানরের ডিএনএ আমাদের শরীরে আছে। এই যে দেখেন, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, এই কালার একটা ক্রোমোজোম। তো এইটার ক্রোমোজোম 2, এইটার এই যে দেখেন দুই মাথায় লাল থাকবে, মাঝখানে নীল থাকবে। সেন্ট্রোমিয়ারটা নীল থাকবে, টেলোমিয়ারটা লাল থাকবে। এই যে এখানে দেখেন এই দুই মাথায় লাল আছে, মাঝখানে নীল আছে। এখন যখন দুইটা এক হয়ে গেছে, দুইটা এক হলে আমরা কি দেখতে পাবো? নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে দুইটা এক হয়ে এই যে দুইটা লাল এক জায়গায় চলে আসছে, এবং এই মাঝখানে নীলগুলি ঠিকই আছে। তার মানে এই দুইটা মিলে এটা হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে এইগুলি বানরের মধ্যে আছে এবং আমাদের মধ্যেও আছে। তার মানে কোন সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি, এই বানর থেকেই মানুষ আসছে। এখন বানর বলতে আবার এটা বলতেছি না যে চিড়িয়াখানায় এখন যে বানরগুলি আছে ওইটা না। এই বানর হচ্ছে এপস বা প্রাইমেট, ওই প্রাইমেট থেকে আসছে। হ্যাঁ, এগুলি হচ্ছে প্রাইমেটস বা এপস জাতীয়, মানে আমাদের পূর্বপুরুষ ছিল প্রাইমেটস, তাদের মধ্যে এগুলি ছিল, আমাদের মধ্যে এইটা আছে। এই যে দুইটা এক হয়ে গেছে, এই কারণে আমাদের লেজ নাই, আরো কিছু নাই, যেমন অ্যাপেন্ডিক্স। তো এইরকম আরো অনেক কিছু অর্গান আছে, 6-7টা এরকম অর্গান পাওয়া গেছে যেগুলি বিলুপ্ত হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষদের ছিল, আমাদের নাই। তো এটাই প্রমাণ করে যে কোনো সৃষ্টিকর্তা বানায়নি, এটা আমরা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়ে মানুষের রূপান্তরিত হয়েছে। তো এবারে আমরা যে স্লাইডগুলি দেখেছিলাম, গত পর্বে আলোচনা করেছিলাম, সেটা আরেকটু আমরা রিভিউ করব। যে আমরা এককোষী প্রাণী থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর ক্লাসিফিকেশন আমরা এখানে দেখিয়েছিলাম, যে বিভিন্ন ব্যাকটেরিয়া, অ্যামিবা এরকম প্রাণী আছে যেখানে এককোষ
একটি মাত্র কোষ দ্বারা সমস্ত গঠিত, এবং ওই কোষ দিয়েই তারা সমস্ত তাদের ইয়ে করে, তাদের সমস্ত যে কাজ কারবার, খাওয়া দাওয়া, চলাফেরা একটি কোষের মাধ্যমেই হয়। এই যে ব্যাকটেরিয়া, অ্যামিবা আমরা দেখি যে ব্যাকটেরিয়ার মধ্যে যে এরকম ইয়েগুলি থাকে, তারা খাবার খুঁজে খুঁজে খায়, এবং খাবার খেয়ে আবার আরেক দিক দিয়ে বের করে দেয়, কিন্তু সমস্ত কাজ ওই একটি কোষ দিয়েই করে। এটা সিঙ্গেল কোষ। আবার এই যে এটা একটু ক্লোজলি দেখবেন যে ভিতরে কি আছে। একটা অ্যামিবার আপনার যে ফুড ভেহিকল, খাবার এভাবে ধরে তারা আপনার চলে কিভাবে, খায় কিভাবে, হ্যাঁ। তো সেই অ্যামিবা একটি কোষ দিয়ে সবকিছু করতেছে। আবার আপনার হচ্ছে যে এটা নিয়ে গতবার আলাপ হয়ে গেছে, ডিএনএ জেনেটিক্স এবং কিভাবে ডিএনএ কাজ করে, চোখের রং, চুলের রং, মিউটেশন নিয়ে আমরা অনেক আলাপ করেছি যে মিউটেশন কিভাবে হতে পারে। মিউটেশন হচ্ছে আপনার জেনেটিক কোডের, আপনার ডিএনএ এর মধ্যে কোনো পরিবর্তন, এবং সেটা হতে পারে র্যান্ডম অথবা হতে পারে কোনো একটি তেজস্ক্রিয়তার কারণে, কোনো একটি প্রভাবক পরিবেশের কারণে। সেই বিষয়গুলি আমরা আলাপ করেছি গত পর্বে। আবার ডাইভার্সিটি অফ লাইফ বা জীব জগতের যে বৈচিত্র্য, হ্যাঁ, জীব জগতের বৈচিত্র্য সেটা কিভাবে আসছে, যে সব প্রজাতি একে অপরের সাথে সম্পর্কযুক্ত, এটা আমরা দেখিয়েছিলাম। টেক্সানমি, তার নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ দেখিয়েছিলাম। তো এই যে ছবিটা আমরা আরেকটু রিভিউ করি, যে এই ছবিটা দেখাচ্ছে যে আমাদের জীব জগতে কত ধরনের প্রাণী আছে। তো কোনো প্রাণী আপনার কোনো প্রাণী মেরুদণ্ডী, কোনো প্রাণী মেরুদণ্ড নাই, কোনো প্রাণী বা মেরুদণ্ডটা বাইরে থাকে। যেমন কাঁকড়া হচ্ছে, এটাকে বলে এক্সোস্কেলিটন, মানে এক্সটার্নাল স্কেলিটন আছে। আবার মাছের স্কেলিটনটা ভিতরে আছে। ইঁদুর, এইসব জিনিসের স্কেলিটন ভিতরে, বা এদের যে কঙ্কাল, ব্যাকবোন, সেগুলি ভিতরে। আর কতগুলি প্রাণীর আবার স্কেলিটনই নাই, যেমন আপনার কেঁচোর তো কোনো কঙ্কাল নাই। তারপর জেলিফিশ আছে, এগুলি কঙ্কাল নাই। তো এরকম বিভিন্ন টাইপের প্রজাতির প্রাণী আছে এবং গাছপালা আছে। এগুলি সব কিছুর একটি কমন অ্যানসেস্টর বা ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর, লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর বা লুকা। এই একটি কোষ থেকে সমস্ত জীব জগতের উদ্ভব। তো সেটাও আলোচনা হয়ে গেছে। আমরা ইকোলজি নিয়ে আলাপ করেছিলাম, যে ইকোলজিক্যাল নিচ, হ্যাঁ, পরিবেশগত কারণে বিভিন্ন পশু পাখি বিভিন্ন জায়গায় থাকতে পারে। এবং এই যে হাঁসটা ডুব দিতে পারে, অনেক পানির নিচে যেতে পারে। এই হলো ফ্ল্যামিঙ্গো, একটা পাখি যার ঠ্যাং অনেক লম্বা, এই কারণে সে অনেক পানিতে গভীরে নামতে পারে। আর যেগুলি হচ্ছে বেশি পানিতে নামতে পারে না, ওগুলি আবার উপরের দিকেই থাকে। এই যে আপনার এখানে যে দুইটা পাখি দেখা যাচ্ছে, এগুলি এই সমুদ্রের কিনার থেকে খায়, কারণ তারা বেশি নিচে যেতে পারছে না। এখন এই মনে করেন ফ্ল্যামিঙ্গো যদি না থাকে, তাহলে এই ইকোলজিক্যাল জায়গাটা আরেকটি পাখি এসে দখল করবে। তো ইকোলজির কারণে, এবং ডারউইন এই জিনিসটাই দেখেছিল। আর ডারউইন যখন এই গ্যালাপাগোস আইল্যান্ডে যায়, তখন সে দেখতে পায় যে বিভিন্ন এই দ্বীপপুঞ্জগুলি ছিল গ্যালাপাগোস, অনেকগুলি দ্বীপ ছিল ছোট ছোট। এই সকল দ্বীপ, এই প্রাণীগুলির মধ্যে যে বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্য হচ্ছে এদের পরিবেশগত কারণে, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন এসছে। তো এই যে ঠোঁট বড় বা ঠ্যাং বড় বা ডুব দিতে পারে, উঠতে পারে, এই ধরনের বিভিন্ন পরিবর্তন এসছে পরিবেশগত কারণ, টিকে থাকার জন্য। সেটাই তিনি দেখেছিলেন। তো প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন বা অ্যাডাপ্টেশন, অভিযোজন। তো এই অভিযোজন কি, যে আমি বেঁচে থাকতে হলে আমার পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। আমি যদি পরিবেশের সাথে ঠিক মতো টিকতে না পারি, তাহলে আমি বিলুপ্ত হয়ে যাব। এইটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। আমরা কি ধরনের অ্যাডাপ্টেশন দেখতে পাই? আমরা মরুভূমিতে দেখতে পাই যে এই উট, সে কাঁটা খেতে পারে, সেটা একটা অ্যাডাপ্টেশন, পানি ছাড়া থাকতে পারে। আবার গাছপালাও, আমরা মরুভূমির গাছপালা দেখি, ক্যাকটাস পানি ধরে রাখে, এটা একটা অ্যাডাপ্টেশন। এই ধরনের, এখন যদি
উট যদি পানি ছাড়া থাকতে না পারতো তাহলে মারা যেত, উট দেখতে পেতেন না। আবার এইগুলি হচ্ছে অ্যাডাপ্টেশন। বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন আমরা প্রকৃতিতে দেখতে পাই, যে টিকে থাকার জন্য তাদের এই অ্যাডাপ্টেশন গুলি করতে হয়। যেমন জিরাফের গলা লম্বা হয়ে গেছে, তো জিরাফ তো হরিণের সাথে কম্পিটিশনে ছিল খাবার খাওয়ার জন্য, তো হরিণ নিচে থেকে খেয়ে ফেলতো, আর জিরাফ আস্তে আস্তে গলা তাদের বড় হয়েছে। মানে যেসব, এটা কেন বড় হয়েছে সেটা এক্সপ্লেন করেছিলাম, যে যখন যাদের ন্যাচারালি বড় তারাই ব্রিড করেছিল, এবং বিভিন্ন আপনার জেনারেশনের পর জেনারেশন তারাই বেঁচে ছিল, আর যেগুলি ছোট ছিল ওগুলি মারা গেছে, ওগুলি টিকতে পারেনি। তো এইভাবে ধীরে ধীরে বড়গুলি বেঁচে ছিল, তো বড়গুলি বেঁচে ছিল, বংশবৃদ্ধি করে জেনারেশন পর জেনারেশন তাদের গলা বড়ই হয়েছে। তো পরিবেশের সাথে মানিয়ে চলার জন্য জীবদেহের গঠনে পরিবর্তন আসে, যে বৈশিষ্ট্যটি টিকে থাকার জন্য উপকারী বা আপনার ভালো, যেটা পরবর্তী প্রজন্মের জন্য সেটা ছড়িয়ে যায়, সেটা তাদের মধ্যে চলে যায়। তো জিরাফের গলা উঁচু থেকে খাওয়ার জন্য সুবিধা হচ্ছে, হরিণের সাথে কম্পিটিশনে টিকে আছে। তো ইকোলজি এবং এনভায়রনমেন্ট, পরিবেশ এবং জীবজগতের বিভিন্ন প্রজাতি গাছপালা প্রাণী, তো এটাও গত পর্বে আলোচনা হয়ে গেছে, যে বাঘ এবং হরিণ এবং ঘাস, তো এদের মধ্যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স আছে। বাঘ যদি বেশি হয়ে যায় তাহলে হরিণ কিন্তু কমে যাবে, আবার ঘাস বেড়ে যাবে। তো তারা একটা ব্যালেন্স, আমরা প্রকৃতিতে সবসময় একটি ব্যালেন্সের মধ্যে দেখি, যে তারা একে অপরকে খাবে, কিন্তু কেউ বেশি হয়ে যায় না, কেউ কারো চেয়ে বেড়ে যায় না, যাতে ব্যালেন্স নষ্ট হয়। ইকোলজিতে আমরা সবসময় একটি ব্যালেন্স দেখতে পাই। শুধু যে পশু পাখির মধ্যে ব্যালেন্স তা না, আমরা মাটি বাতাস আলো সবকিছুই ব্যালেন্স দেখতে পাই, যদি মানুষ ডিস্টার্ব না করে, আমরা যদি ইকোলজিকে ডিস্টার্ব না করি, হ্যাঁ, আমরা যদি গাছ কেটে না ফেলি, ঘাস কেটে বাড়ি না করি, তাহলে কিন্তু সব পশু পাখি একটা ব্যালেন্সের মধ্যে থাকবে, হ্যাঁ, তারা এভাবে টিকে থাকবে। কিন্তু যদি মানুষ এই গাছ টাছ কেটে ফেলে, বা একটা বড় কোনো দুর্ঘটনা, যেমন এই জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, উল্কাপাত হয়, এরকম ঘটনা ঘটলে তখন তারা মারা যায় খুব দ্রুত। কিন্তু তারা পরিবর্তনের সাথে মানে এত দ্রুত করতে পারে না। তো ইকোলজি আমরা বুঝতে পারি যে প্রকৃতি কিভাবে ভারসাম্য ব্যালেন্স তৈরি করে, আর ব্যালেন্স নষ্ট করে কি কি প্রাকৃতিক দুর্যোগ অথবা মানুষ যখন ইন্টারভিন করে। তো ইকোসিস্টেম কি এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন, লিভিং নন লিভিং, জীবিত বা অজীব, হ্যাঁ, যেগুলি জীবন নাই, এই সব কিছুর মধ্যে একটি ব্যালেন্স, সবকিছুর মধ্যে একটি ভারসাম্য তৈরি করা ইকোলজি, ইকোসিস্টেম বলা হয়, এবং একটি সমন্বিত অবস্থানে, যেখানে জীবেরা একে অপরের সাথে পরিবেশের সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে বেঁচে থাকে। তো গাছপালা প্রাণী, মাটি বাতাস আলো, পৃথিবীর প্রতিটা জিনিস একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরের ব্যালেন্সে টিকে আছে। এরপরে আসেন ক্লাসিফিকেশন। আমরা যে 5টা-6টা ক্লাসিফিকেশন করেছিলাম, এর আগেও কিছু কিছু আমরা বলেছি, যে কিংডম, আমরা কতগুলি কিংডমে ভাগ করেছি সমস্ত পশু পাখিকে। যেমন অ্যানিমালের মধ্যে কি কি আছে, ব্যাং মাছ, এগুলি হলো অ্যানিমাল কিংডমে আছে, অ্যানিমালিয়া। প্ল্যান্টের মধ্যে কি আছে, কোন কোন প্ল্যান্টে ফুল হয়, তারপর সবুজ গাছ, সবুজ পাতা হয়, কোন কোন প্ল্যান্টে ফুল হয় না, এই যে ব্যাঙের ছাতা দেখেন, এটাও কিন্তু প্ল্যান্ট, পাঙ্গাই বা ছাতা, হ্যাঁ, এগুলি ফুল হয় না কিন্তু মাটিতে থাকে। আবার এই যে প্রোটিস্টা, যেমন অ্যামিবার কথা বলেছিলাম, ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম, এগুলি প্রোটিস্টা, মনেরা, এই টাইপের অনেকগুলি ভাগে ভাগ করা হয়েছে। তো মানুষ পড়বে এখানে, এটা এই যে কিংডম, এই 6টা কিংডমের মধ্যে মানুষ হচ্ছে অ্যানিমেলেতে পড়বে। আবার এটাকেও আমরা ভাগ করতে পারি, অ্যানিমাল কিংডমে আমরা প্রথমত ভাগ করি মেরুদণ্ডী অমেরুদণ্ডী, এরপরে ভাগ করি আমরা তাদের স্বভাবগত বা চরিত্রগত কিছু দিকে, যেমন মাছ তাদের গায়ে আঁশ থাকবে, পানিতে থাকবে, পাখি তাদের গায়ে পালক থাকবে, ডিম পারে, সাপ তারা কিরকম থাকবে। তো এগুলি সবই মেরুদণ্ডী, কিন্তু এরা এক একটা ধরনের বৈশিষ্ট্য আছে।
এগুলি সবগুলি ডিম পারে। কিন্তু এই যে বিড়াল দেখেন, বিড়াল তো ডিম পারে না, তাই না? বিড়াল এরা বাচ্চা দেয়। তো মানুষ হচ্ছে এই ক্যাটাগরিতে পড়বে। আর বাদ বাকি আরো অনেক ক্যাটাগরি আছে, যেমন পোকা মাকড় এগুলি আছে, অমেরুদণ্ডীর মধ্যে পড়বে। স্টারফিশ আছে, মাকড়সা আছে, মশা মাছি আছে, দেন এইগুলি পড়বে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে। এদের মেরুদণ্ড নাই। আপনি একটা মশা মারবেন, মশার মধ্যে কি কঙ্কাল আছে? নাই। হ্যাঁ, একটা আপনি কেঁচো ধরবেন, কেঁচোর মধ্যে কিন্তু কঙ্কাল নাই দেখবেন। কিন্তু একটা সাপ ধরবেন, সাপের মধ্যে কঙ্কাল আছে। এইভাবে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করার পর মানুষকে আমরা দেখতেছি যে মানুষ একটা ক্যাটাগরির অ্যানিমাল। আমরা যে এতগুলি ক্যাটাগরি অ্যানিমাল দেখলাম, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, ম্যামল, ফিশ, বার্ড, এই সবগুলি ক্যাটাগরির মধ্যে মানুষ একটা ক্যাটাগরির প্রাণী, যেটা স্তন্যপায়ী প্রাণী বা যারা বাচ্চা দেয়, দুধ খায়, মায়ের দুধ খায়। এই ধরনের একটি প্রাণী, গায়ে লোম আছে, কারণ বাঘের সিংহের গায়ে লোম থাকবে, মানুষেরও থাকবে, এবং দুধ এদের বাচ্চা হবে। হ্যাঁ, এই যে পাখি যেমন ডিম পারে, ব্যাঙ ডিম পারে, মাছ ডিম পারে, সাপে ডিম পারে, কিন্তু বাঘ তো ডিম পারে না ভাই। বাঘের বাচ্চা হয়। হ্যাঁ, মানুষেরও বাচ্চা হয়, বাচ্চা দেয়। হ্যাঁ, পেটে বাচ্চা ধরে, এরা বাচ্চা হওয়ার পরে দুধ খাওয়ায়। তো এরকম বিভিন্ন গ্রুপে আমরা ভাগ করছি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, তাদের কি কি রকম বৈশিষ্ট্য আছে তার উপরে। তো এই যে ভাল্লুক, এগুলি সব ম্যামস, মানে এগুলি সবগুলির বাচ্চা হয় এবং দুধ খাওয়ায়। যেমন ভাল্লুক, হাতি, এরপর হচ্ছে প্রাইমেট, যেগুলি বানর টাইপের যতগুলি প্রাণী আছে আমরা প্রাইমেট বলি। মানুষ হচ্ছে এক টাইপের প্রাইমেট, মানুষ হচ্ছে প্রাইমেট। তার মানে মানুষ বাচ্চা দেয়, দুধ খাওয়ায়, গায়ে লোম আছে, এই ধরনের বৈশিষ্ট্যগুলি আছে, এই জন্য মানুষ একটা প্রাইমেট। তো এই মানুষ প্রাইমেট এবং এই প্রকৃতিরই একটি অংশ। এবারে মানুষ কিভাবে আসছে সেইটার গল্প আমরা এখন, এই ম্যামোলোফর্ম, এই গল্পটা এখন শুরু হচ্ছে, যে মানুষ কিভাবে তাহলে আসছে প্রকৃতিতে, সেই গল্পটা এখন শুরু। তো আমাদের থিওরি অফ এভলিউশন একটা ভিডিও আছে আমার কাছে, আমরা এই ভিডিওটা দেখবো, থিওরি অফ এভলিউশনের, যে মানুষ কিভাবে, মানুষের বিবর্তন শুরু, পর্ব 1। তাহলে এই ভিডিওটি দেখুন। আমরা একটা সিরিজ, একটা একটা রিকোয়েস্ট ছিল আমাদের পেজে যে মানুষ কিভাবে বিবর্তিত হয়েছে সেটার বিষয়ে একটা প্রেজেন্টেশন কর। তো এই প্রেজেন্টেশনটা ওই রিকোয়েস্টের উপর ভিত্তি করি আমরা এই একটা 5 পর্বের সিরিজ করব। এই সিরিজ মানে এই সিরিজটার নাম দিয়েছি আমি হিস্ট্রি অফ হিউম্যান ইভলিউশন পার্ট 1 হবে, এটা প্রথম পর্ব। তো আমরা ওভারভিউটা দেখে আসি, সিরিজ আমরা কি কি দেখবো। ঠিক আছে, ফার্স্ট যে পর্বটা, আজকের যে পর্বটা, সেই পর্বতে আমরা দেখবো হচ্ছে ম্যামেলা ফর্ম কি জিনিস, ম্যামেল না ঠিক, ম্যামেলা ফর্ম কি জিনিস এটা আমরা দেখবো, একটু পরেই আসতেছে জিনিসটা। সেকেন্ড পর্ব, এর পরের পর্বতে আমরা দেখবো হচ্ছে আমরা ম্যামেল কি, ঠিক আছে, ম্যামেল জিনিসটা কিভাবে আসছে সেটা আমরা একটু খেয়াল করব। তৃতীয় পর্বে আমরা দেখবো হচ্ছে কিভাবে প্রাইমেট আসছে, ঠিক আছে, ম্যামেল ম্যামেল ফর্ম দেখলাম, ম্যামেল দেখলাম, এরপরে দেখবো প্রাইমেট, তৃতীয় পর্ব এটা দেখবো। আর চতুর্থ পর্বে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এইপস, এইপস কিভাবে আসছে, এইপস গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। এবং পঞ্চম এবং শেষ পর্বে আমরা হমিনেন্ড নিয়ে কথা বলবো, হমিনেন্ড, ঠিক আছে। তো এই যে আমরা যে হোমোসেপিয়ান্স সেপিয়ান্স, তো এই আমাদের যে বিষয়গুলো, আমরা যে হোমোসেপিয়ান্স, আমরা যে হোমোজেনাসের মধ্যে আসছি, আমরা কি কতটুক চড়াই উতরাই পার করে, কতটা ধাপ পেরিয়ে আমরা এখানে আসছি, এগুলোর অনেক হিস্ট্রি আছে। তো আমি চাইলেই আমি আপনাদের হমিনেন্ড দিয়ে শান্ত করে দিতে পারতাম, কিন্তু অনেক হিস্ট্রি, অনেক রিচ হিস্ট্রি আমরা আপনার আমার হয়তো জানা হইতো না। তো এই প্রেজেন্টেশনের সাথে আপনাদের জাস্ট একটু ধারণা দেবো যে আমাদের যে আমরা যে পথটা আসছি, আমরা যে পৃথিবীতে হমিনেন্ডরা আছি, তারা কতটা স্ট্রাগল করে, কতটা মানে লাকের উপরে আমরা মানে বেঁচে আছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের ওভারভিউ। তো আমাদের পৃথিবীতে প্রাণ আসছে বলা হয়েছে 3.9 to 3.7 বিলিয়ন ইয়ার্স আগে। এইখানে হচ্ছে প্রথম প্রাণের উদ্ভব হয়। প্রাণের উদ্ভব কিভাবে হয় সেটা নিয়ে সত্যি ভাই আলাদা একটা সিরিজে আছে, তো ওইটা একটু দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা এইখান থেকে শুরু করবো আর কি। আমাদের কিভাবে আমরা যে ছোট অর্গানিজম থেকে একটা বিশাল আকৃতির একটা অর্গানিজম হইলাম, যেটা পুরো পৃথিবীকে ডমিনেট করতেছে এই মানুষ, হোমোসেপিয়েন্স। আমরা এই সিরিজটার মাধ্যমে আমরা টুকটাক এই জিনিসটা দেখার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো আমরা একটু জিওলজি নিয়ে কথা বলবো, এই প্রেজেন্টেশন একটু জিওলজি নিয়ে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। বিভিন্ন পিরিয়ড আছে পৃথিবীতে, কিভাবে
জিওলজিক্যালি পৃথিবী কিভাবে চেঞ্জ হয়েছে সেগুলো আমরা একটু একটু দেখবো আর কি, হালকা পাতলা। তো এইটাই হচ্ছে প্রেজেন্টেশনের মেইন থিম গুলো, মানে ভূমিকা আর কি। একটা ডিসক্লেইমার আছে, ছোটখাটো একটা ডিসক্লেইমার আছে। সেই ডিসক্লেইমারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে অনেক বৈজ্ঞানিক নাম টাম আছে। তো তো আমি তো ভাই ল্যাটিন ভাষাভাষী না, তাই না? আমার একটু বৈজ্ঞানিক নাম উচ্চারণ করতে হয়তো ভুল হয়ে যেতে পারে। তো একটু যারা দেখতেছেন তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যারা শুনতেছেন তারা একটু ক্ষমার শ্রুতিতে শুনবেন, ঠিক আছে? এই রিকোয়েস্টটা করে এই ডিসক্লেমারটা দিয়ে আমি শুরু করতেছি আজকে প্রেজেন্টেশনের মেইন জিনিসে, সেটা হচ্ছে ম্যামেলোফর্ম, ঠিক আছে? তো ম্যামেলোফর্ম জিনিসটা কি? আমাদের পৃথিবীতে ম্যামেলরা মূলত 3 ধরনের আছে, ঠিক আছে? একটা হচ্ছে প্লাসেন্টাল ম্যামেল, একটা হচ্ছে মার্সুপিয়ালস, আর একটা হচ্ছে আপনার মনোট্রিমস, ঠিক আছে? প্লাসেন্টালস কারা? প্লাসেন্টালস হচ্ছে আমি, আপনি, তারপর হচ্ছে গরু, ছাগল, শুয়োর, হাতি, এরা হচ্ছে প্লাসেন্টাল ম্যামেলের মধ্যে পড়ে, ঠিক আছে? এর পার্থক্য গুলো অন্য লাইফে আমরা বলবো। তো মার্সুপিয়ালস কারা? যাদের থলে আছে, ঠিক আছে? থলে হচ্ছে যে ক্যাঙ্গারু, তারপরে যে কোয়ালা বেয়ার, এটা হচ্ছে আপনার মার্সুপিয়ালস। আর মনোট্রিমস কারা? মনোট্রিমস হচ্ছে যারা হচ্ছে আপনার প্ল্যাটিপাস, আরেকটা প্রাণী আছে। মনোট্রিমস এর মেনলি 2টা প্রাণী পৃথিবীতে এখন বর্তমানে এক্সিস্ট করতেছে আর কি, আরেকটা নাম আমার কথা মনে আসতেছে না। একটা হচ্ছে আপনার আহ, আহ, এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যামেলস এর বর্তমান অবস্থা, ঠিক আছে? আপনার এটার যে অরিজিনটা, এদের যে কমন লিনিয়েজটা, সেটা আপনার বলা হয়ে থাকে আপনার 200 মিলিয়ন বছর আগে এরা ডাইভার্ট হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। তো এর আগেও কিন্তু আমাদের বর্তমানে যে ম্যামেলরা আছে, তো এদের যখন একটা যখন সিঙ্গেল পয়েন্টে আনা হয়, এদের লিনিয়েজকে যখন সিঙ্গেল পয়েন্টে আনা হয়, এর উপরের অংশকে বলা হচ্ছে ক্রাউন গ্রুপ ম্যামেলিয়া। কি বললাম? ক্রাউন গ্রুপ ম্যামেলিয়া। এবং এটা ডাইভার্স হয়েছে কত বছর আগে? সেটাকে ধরে নেওয়া হয় হচ্ছে আপনার অ্যাবাউট 20 মিলিয়ন ইয়ার্স আগে। MYA মানে হচ্ছে মিলিয়ন ইয়ার্স আগে, একটু ধরে নিলাম, আমি MYA দিয়ে সবকিছু বলবো আর কি। তো এখন এর আগেও অনেক লিনিয়াস ছিল যেগুলো এখন বর্তমান পৃথিবীতে এক্সিস্ট করে না, যেটা বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্ট রিলেটিভ আর কি। তো এই পুরা গ্রুপটা, ঠিক আছে, আমরা এবং আমাদের মতো ম্যামেল সদৃশ যারা ছিল, এই পুরা গ্রুপটাকে বলা হচ্ছে ম্যামেলোফর্ম, ঠিক আছে? পুরা গ্রুপটাকে বলা হচ্ছে ম্যামেলোফর্ম। তো ম্যামেলোফর্মের এটা হচ্ছে একটা ট্রি দেখতেছেন আপনি, আমরা এখানে আপাতত এখানে বুঝাচ্ছি না এখানে কিছু। তো ম্যামেলোফর্ম জিনিসটা আবার যদি একটু মানে সারসংক্ষেপে আপনাকে এখন বুঝে, পরবর্তীতে আবার এই জিনিসটা উঠাবো। সেটা হচ্ছে অ্যামনিওট কি? অ্যামনিওট হচ্ছে আপনি এবং একটা সরীসৃপ, আপনার এবং সরীসৃপের কমন অ্যানসেস্টর, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামনিওটস বলে, অ্যামনিওটস। তো এই অ্যামনিওটস থেকে ব্রাঞ্চ অফ হয়ে আমাদের যে অংশটা, সেই পুরা অংশকে বলা হয়, যে আমি গোল করে দিছি, এই পুরো অংশটাকে বলা হয় ম্যামেলোফর্ম, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে ম্যামেলোফর্ম আর ম্যামেলের মধ্যে পার্থক্যটা কি। সব ম্যামেলি, খেয়াল করবেন কথাটা, সব ম্যামেলি ম্যামেলোফর্ম, ঠিক আছে? কিন্তু সব ম্যামেলোফর্ম কিন্তু ম্যামেল না। কি বললাম? সব ম্যামেলোফর্ম কিন্তু সব ম্যামেলোফর্ম কিন্তু ম্যামেল না। এটাই হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে? ম্যামেলোফর্ম থেকে ম্যামেল আসছে পরবর্তীতে। যে আমরা আজকে খালি ম্যামেলোফর্ম নিয়ে কথা বলবো, ম্যামেল পরের প্রেজেন্টেশনে আমরা পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো ম্যামেলোফর্ম জিনিসটা একটু যদি আমি একটু বুঝাই হালকার উপরে, ম্যামেলোফর্ম অর্থটা কি? ম্যামেলোফর্মের অর্থ হচ্ছে ম্যামেলের মতো, ঠিক আছে? এর মধ্যে কারা কারা ইনক্লুডেড? ম্যামেল বর্তমানে যারা স্তন্যপায়ী আছে তারা, এবং এর এক্সটিংক্ট কিছু রিলেটিভ আছে তারা, ঠিক আছে? এবং এর প্রথম আবির্ভাব ঘটছিল কখন? কার্বনিফারাস পিরিয়ডে। কার্বনিফারাস কি একটা পিরিয়ডের নাম, আমি একটু পরে আবার দেখাচ্ছি, এগুলো আপাতত মনে করা রাখবো না। আমরা শুরু করবো হচ্ছে আমাদের আজকে আলোচনা হবে এইখান থেকে, ঠিক আছে? প্লায়োজোইক এরর থেকে। এরর কি এটা? একটু যদি আপনাদেরকে জিওলজির হালকা একটু জ্ঞান দিই, সেটা হচ্ছে এরর মানে হচ্ছে, ধরে নেন আপনি ক্লাস 8-এ পড়েন, ঠিক আছে? এটা হচ্ছে এরর। এখন ক্লাস 8-এ ধরলেন মর্নিং শিফট আছে, ডে শিফট আছে, তাই না? তো এই মর্নিং আর ডেটা হচ্ছে আপনার পিরিয়ড, ঠিক আছে? মর্নিং ডে হচ্ছে পিরিয়ড। এবং এই ধরলে আবার শাখা আছে না, ABC, ক খ গ শাখা প্রত্যেকটা শ্রেণীর। তো এগুলা হচ্ছে সাব পিরিয়ড, ঠিক আছে? এরর কে ভাঙলে হয় পিরিয়ড, পিরিয়ড কে ভাঙলে হয় সাব পিরিয়ড, ঠিক আছে? আমরা আজকে পুরো ভিডিওটাতে এই প্লাস্টিসিন যুগটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? শুরু করবো আমরা কোথা থেকে? শুরু করবো হচ্ছে আমরা কার্বনিফারাসের দিকে। একটু খেয়াল করবো আমরা পৃথিবীটা দেখতে কিরকম। পৃথিবীটা কিন্তু প্রত্যেকটা পিরিয়ডে যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কার্বনিফারাসের সময় পৃথিবীটা দেখতে এরকম ছিল। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে যেসব ল্যান্ড এরিয়া গুলো আছে, এখানে কোনো সবুজ নাই। তার মানে কি? এই সময়টাতে
গাছ এখনো বিবর্তিত হয় নাই, ল্যান্ডে কোনো গাছ নাই এখন, মানে একটা উইয়ার্ড একটা অবস্থা না? কিন্তু এইখান থেকে আমাদের শুরু, ঠিক আছে? কার্বনিফারাস একটা ইভেন্ট হয় যেটাকে বলা হয় কার্বনিফারাস বলছি, ক্যাম্ব্রিয়ান একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা প্রাণের একটা বিশাল বিস্তার লাভ করে এই এই পিরিয়ডে, যে এটাকে বলা হয় ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোজন। জিনিসটা এরকম না যে ভাই আমি একটু চুটকি দিলাম সাথে সাথে প্রাণ ছড়ায় গেল, এরকম না। ক্যাম্ব্রিয়ানটা বিশাল একটা টাইম ফ্রেমের মধ্যে ছিল। ক্যাম্ব্রিয়ানকে সাব পিরিয়ডে ভাগ করলে তিনটা ভাগ পাওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে লোয়ার, মিডল অ্যান্ড আপার, ঠিক আছে? এই তিনটা ভাগ নিয়ে আমার হচ্ছে ক্যাম্ব্রিয়ানটা গঠিত, ঠিক আছে? এরকম না যে চুটকি দিলাম সাথে সাথে প্রাণ চলে আসলো, নট লাইক দ্যাট, ঠিক আছে? তো আমরা আগাচ্ছি। তো সব থেকে কম আমরা কিছু মানে ফসিল টসিল নিয়ে একটু হালকা পাতলা দেখবো, মানে জাস্ট ইন্টারেস্টিং জিনিসপত্র, তো আপনাদের ভালো লাগবে। তো সব থেকে পৃথিবীতে পাওয়া সব থেকে কমন যে ফসিলটা সেটা হচ্ছে এটাকে আমাদের ট্রাইলাবাইট, ঠিক আছে? এর বিভিন্ন ধরনের ফসিল আছে, বাম পাশে দেখতে পারতেছেন আর কি। এই ট্রাইলাবাইট হচ্ছে পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট কমন ফাউন্ড ফসিল, ঠিক আছে? এর মধ্যে আরো কিছু উইয়ার্ড কিছু প্রাণী আছে। এই যখন আপনার এই যে ক্যাম্ব্রিয়ানে আপনার দেখা গেছিল আর কি, একটা প্রাণী যেটা, এটা হচ্ছে হ্যালুসিজেনিয়া। এটা নামটা একটু খেয়াল করবেন, হ্যালুসিজেনিয়া। হ্যালুসিজেনিয়া মানেটা কি? এর এর নামটা এরকম আসছে কেন? এটা বিজ্ঞানীরা হ্যালুসিনেট করছিল, এর কোনটা মাথা কোনটা পা কিছু বোঝা যাচ্ছিল না। ফসিলটা দেখলে আরো ক্লিয়ারলি হয়তো বুঝতেন। এটা হচ্ছে আপনার একটা আর্ট ওয়ার্ক, ঠিক আছে? আমি আর্ট ওয়ার্ক দেখাবো এখানে, এবং যারা যে আর্ট ওয়ার্ক করছেন তাদের কিছু আমি লিঙ্কও দিয়ে দেবো, তাদেরটা আপনারা দেখে নিতে পারেন, তাদের ওয়েবসাইট গুলো আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আরো কিছু উইয়ার্ড কিছু প্রাণী ছিল, যেমন এটা 5 চোখ একটা প্রাণী, যেটা হচ্ছে অপাবিনিয়া, মানে উইয়ার্ড একটা প্রাণী। 5টা চোখ আছে প্লাস একটা মানে টেন্টিকেলের মতো একটা মাউথ আছে, টেন্টিকেলের নিচে একটা মাউথ আছে। উইয়ার্ড একটা প্রাণী। কিন্তু সব থেকে ফেমাস যে প্রাণীটা, এই লিনিয়াজকে, এই মানে গোত্রটাকে বলা হয় রেডিওডন্ট, ঠিক আছে? রেডিওডন্টা গোত্রের নাম, আর এই গোত্রের প্রাণীকে বলা হয় রেডিওডন্ট, ঠিক আছে? এর মধ্যে সব থেকে প্রথম যে প্রাণীটা, যেটা হচ্ছে ফিল্টার ফিডার বলা হয়, ফার্স্ট নোন ফিল্টার ফিডার, সেটা হচ্ছে অ্যাজিরোকাইরাস। এটা হচ্ছে বলা হয় থাকে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন ফিল্টার ফিডার। ফিল্টার ফিডার কি? ফিল্টার ফিডার হচ্ছে যারা ছেকে খাবার খায়, যেমন বিভিন্ন তিমি আছে, ঠিক আছে? ছেকে খায়, প্ল্যাঙ্কটন খায়। তারপর বিভিন্ন মাছ আছে, ইভেন আপনার হাঙ্গরও আছে যারা ছেকে খায়, ঠিক আছে? প্ল্যাঙ্কটন ছেকে খায়, বিভিন্ন স্মল অর্গানিজমস আছে, ক্রিল আছে, এরা ছেকে খায়। তো এটা হচ্ছে ফিল্টার ফিডার্স বলে এদেরকে। এটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন ফিল্টার ফিডার্স। এবং আরেকটা যে ওই সময়কার এইপ্যাক্স প্রেডেটর আর কি, মানে যেটা হচ্ছে ফুড চেনের সব থেকে উপরে যারা, তাদেরকে বলা হয় এইপ্যাক্স প্রেডেটর, ঠিক আছে? যে সব থেকে ফেমাস যে ফসিলটা, এটার নাম হচ্ছে অ্যানামেলোকারাস। এটা এটা উইয়ার্ড দেখতে, এর মাউথটা হচ্ছে দুই পাশে দুই হয়ে আপনার, এর নামটার কারণ হচ্ছে মাথাটার মানে চোয়ালটা ছিল গোল আকৃতির, আমাদের মতো না। দুই পাশে দুইটা না, মানে জ এর মতো কিছু নাই, এর গোল একটা মাউথ ছিল আর কি। তো এর কিছু লেভেল, এর কিছু মানে রিপ্রেজেন্ট আপনার গোত্রের কিছু সদস্য আছে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ছবিগুলো, এগুলো নিয়ে কথা বলবো না। তো এরা মানে এই সময়টা থেকে কমপ্লেক্স আইস, মানে আমাদের চোখটা কমপ্লেক্স হওয়ার মানে বিভিন্ন নিদর্শন দেখা যায় এদের। প্যান্টাগোনাল চোখ দেখা গেছিল অনেক, যেমন আমরা বিভিন্ন ধরনের মাছের মধ্যে দেখতে পারি আর কি। তো ওই ধরনের চোখগুলো এই ক্যাম্ব্রিয়ানে যে ফার্স্ট আবির্ভাব হয়, ঠিক আছে? তো এই ছবির মধ্যে একটু যদি খেয়াল করেন, একটা ছোট্ট একটা প্রাণী আছে, ঠিক আছে? একটা খুব ছোট একটা প্রাণী। এই প্রাণীটা হতেছে দেখতে হয়তো অনেক ছোট, আমি প্রাণীটা দেখাইতেছি এখন, কিন্তু আপনার পৃথিবীতে এটা হচ্ছে গালায়াত। এটা ইভলিউশনারি লাইন আপে এটা হচ্ছে গালায়াত। গালায়াত কেন বলতেছে? এটা বিশাল একটা অংশগ্রহণ করবে, কারণ এখান থেকে আপনি আসছেন, ঠিক আছে? এখান থেকে আপনি আমি এবং সকল ধরনের মেরুদণ্ডী প্রাণী এই এই ধরনের প্রাণী, এইটা বলতেছেন এই ধরনের প্রাণী থেকে আসছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে হেক্সোকয়েন্থিস। এটা হচ্ছে আর্লি ক্যাম্ব্রিয়ানে এটার আবির্ভাব হচ্ছিল। এটা হচ্ছে প্রিমিটিভ কর্ডেট। কর্ডেট কি? কর্ডাটা পর্বের যারা প্রাণী তাদেরকে বলা হয় কর্ডেট, এবং কর্ডাটা কারা? কর্ডাটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদেরকে বলা হয় কর্ডাটা, ঠিক আছে? তো এরকম এটা তো আমরা দেখলাম আর্লি ক্যাম্ব্রিয়ানে। মিডল ক্যাম্ব্রিয়ানে যে প্রাণীটা দেখতে যে পিকায়া, এটা হচ্ছে আরেকটা কর্ডাটা পর্বেরই, ঠিক আছে? মানে সেমি কর্ডাটা বলা হয় এদেরকে। এটা এখনো ফুল কর্ডাটা হয় নাই। আপনার বিভিন্ন যে লিগামেন্টে যেরকম জয়েন্টের মধ্যে আমাদের নরম হাড্ডি থাকে না, এরকম হাড্ডির প্রমাণ পাওয়া গেছে, কিন্তু ট্রু বোন যেটা, সেটা এখনো এদের মধ্যে বিবর্তিত হয় নাই। কিন্তু পরবর্তীতে যে এই যে কি ম্যালাকুল নিনজিয়া, আমার নাম ভুলে গেলে সরি, আবার ল্যাটিন, আমি তো ল্যাটিন ভাষাভাষী না, একটু মাফ করে দিন আর কি। ম্যালাকনজিয়া
তো এই প্রাণীটা থেকে ফার্স্ট আপনার মেরুদণ্ডের প্রমাণ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে লোয়ার ক্যাম্ব্রিয়ান, মানে ক্যাম্ব্রিয়ানের শেষের দিকে এই জিনিসটা আবির্ভাব ঘটে। ঠিক আছে, তো আমরা এখন ক্যাম্ব্রিয়ান থেকে চলে যাব হচ্ছে ডিভোনিয়ানে। মাঝখানে কিন্তু দুইটা পিরিয়ড আমরা বাদ দিয়ে দিছি, ওইটাতে আপাতত কোনো মানে তেমন কিছু বলার নেই আমাদের ইভলিউশনারি লাইন আপের কারণে, কিন্তু তারপরে অনেক কিছু সিগনিফিকেন্ট জিনিসপত্র আছে, অনেক উইয়ার্ড কিছু অ্যানিমাল আছে, আপনারা চলে দেখতে নিতে পারেন। কিন্তু আজকে প্রেজেন্টেশন আমরা ওটা দেখাচ্ছি না, আমরা দুইটা পিরিয়ড বাদ দিয়ে একবার ডিভোনিয়ানে চলে যাচ্ছি। ডিভোনিয়ানের পৃথিবীটা দেখতে কাইন্ড অফ এরকম ছিল, এবং এই পিরিয়ডে যে প্রথম বলা হয়ে থাকে প্রথমে ল্যান্ডে আপনার গাছের উদ্ভব হয়। ঠিক আছে, এখন ডিভোনিয়ানে যেটা বলা হয় এটা হচ্ছে দ্য এজ অফ ফিশস। আপনার এই যুগে বিভিন্ন মানে মাছগুলো বিভিন্ন নিচ দখল করে ফেলছিল। আমরা যখন যে একটু আগে দেখলাম অ্যানোমালাকারেস, তো এই প্রাণীটা যেরকম এপেক্স প্রেডারের ভূমিকা পালন করছিল, তখন এই যুগে এসে ডিভোনিয়ানে এসে মাছরা ওই সব নিচগুলো দখল করে ফেলে। ঠিক আছে, সব থেকে কমন যে মাছটা ছিল, কমন যে গোত্রটা ছিল মাছের, সেটা হচ্ছে প্ল্যাকেডর্মস বলা হয়। প্ল্যাকেডর্মস কি, যাদের একটা খোলস আছে, যাদের যেসব মাছের খোলস আছে, প্ল্যাকেডর্মস। তো প্ল্যাকেডর্মস এর মধ্যে সব থেকে ফেমাস যে মাছটা এবং খুব সব থেকে ভয়ঙ্কর দেখতে যে মাছটা, সেটা হচ্ছে ডাঙ্কালস্টিয়াস বলা হয় এটাকে, ডাঙ্কালস্টিয়াস এর যদি আপনি একটু ফসিলটা দেখেন, ডাঙ্কালস্টিয়াস এর ফসিলটা মানে ভয়াবহ দেখতে, এর কোনো চোয়াল নেই, কিন্তু এর পুরো স্কালটাই চোয়ালের কাজ করতেছে। ঠিক আছে, এর কোনো কিন্তু চোয়াল নেই, এর পুরো স্কালটাই আপনার চোয়ালের কাজ করতেছে। এটা 20 ফিটের মতো লম্বায় হতো আর কি, মানে দেখ অ্যাবাউট দ্য সাইজ অফ গ্রেট হোয়াইট শার্ক। ঠিক আছে, বিশাল বড় সড়ো একটা মাছ, এবং এটা তখনকার সময়ের এপেক্স প্রেডেটর ছিল, মানে ফুড চেইনের সব থেকে উপরে ছিল। ঠিক আছে, তো এই ধরনের প্ল্যাকেডর্মস এর আমরা আরো কয়েকটা উদাহরণ দেখবো, বিভিন্ন আরো অনেকগুলো মাছ আমরা ডিসকাস করবো না, জাস্ট একটু উইয়ার্ডনেসটা কিরকম একটু জাস্ট দেখাবো আপনাদেরকে। যেমন এরকম অনেক ধরনের মাছ ছিল দেখতে খুবই উইয়ার্ড। একটা মাছের একটা জিনিস নিয়ে আমরা জাস্ট একটু হালকার উপরে বলে দিব, এই মাছটা হচ্ছে আপনার আর্লিয়েস্ট নোন শার্কস। ঠিক আছে, হাঙ্গরকে বলা হয় না যে আপনার লিভিং ফসিল, হাঙ্গরের ফার্স্ট উদ্ভব হয় আপনার যে ডিভোনিয়ানে যে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডাইনোসরের অ্যাকচুয়ালি আপনার হাঙ্গরের অ্যানসেস্টর। ঠিক আছে, তো আমরা যে মেইন গুরুত্বটা দিব ডিভোনিয়ানে, সেটা হচ্ছে এইটা হচ্ছে, এটাকে বলা হয় একটা লো ফিন্ড ফিশ। লো ফিন্ড কি, এর কিছু লিভিং রিপ্রেজেন্টেটিভ আছে, যেমন বিভিন্ন লাংস ফিশ আছে, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আপনার আফ্রিকাতে পাওয়া যায়, এরকম লো ফিন্ড ফিশ বলে এদেরকে। ঠিক আছে, তো লো ফিন্ড মানেটা কি, লো ফিন্ড মানে হচ্ছে এদের পাখনা আছে দুটা। ঠিক আছে, দুইটা পাখনা আছে, আপনারা দেখতে পারতেছেন আই গেস, আমি একটু মার্ক করে দিলে এই যে দেখুন দুইটা পাখনা আছে, সাথে নিচের দিকেও দুইটা পাখনা আছে, তার মানে কি দুইটা পাশে দুইটা পাখনা, নিচের দিকে দুইটা পাখনা, এটা হচ্ছে লো ফিন্ড ফিশ বলা হয়। আর এদের ফার্স্ট যেটা ম্যান্ডেনগারিয়া, এটা হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন লো ফিন্ড ফিশ। ঠিক আছে, এর মধ্যে পরবর্তীতে যে সব থেকে ফেমাস যেটা ফসিল সেটা পাওয়া যায়, সেটা হচ্ছে টিকটালেক। টিকটালেককে মানে এটাকে ডেট করা হয়েছে কত, 375 মিলিয়ন ইয়ার্স আগে এটার মানে আবির্ভাব ঘটে, ডেট করে পাওয়া গেছে আর কি। তো এটাকে বলা হয় হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন সেমি অ্যাকোয়াটিক ভার্টিব্রেট। কি বললাম, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন সেমি অ্যাকোয়াটিক ভার্টিব্রেট, মানে এটা কি, এটা হচ্ছে জমিনেও কিছুক্ষণ থাকতে পারতো এবং জলেও থাকতে পারতো, মানে দুই দুই পাশেই থাকতে পারতো, এই কারণে বলতে সেমি অ্যাকোয়াটিক। ঠিক আছে, কিন্তু পুরোপুরি এখনো সে মানে টেরেস্ট্রিয়াল হয় নাই, পুরোপুরি মানে জমিনে আসার মতো এর হয় নাই, মানে অ্যাবিলিটি হয় নাই, আস্তে আস্তে হচ্ছে আর কি সেমি অ্যাকোয়াটিক। কখন হইলো, এটা হচ্ছে ফার্স্ট সেমাই টেট্রাপড থেকে আসলে। সেমাই টেট্রাপড মানে কি, টেট্রাপড হচ্ছে 4 পা বিশিষ্ট প্রাণী। টেট্রা মানে 4, পড মানে হচ্ছে পা। ঠিক আছে, সেমাই তাই না, সেমি টেট্রাপড। তো এখানে হচ্ছে আমরা যে প্রাণীটার সাথে পরিচিত হইতেছি, এটা কিছু বলা হয় অ্যানথ্রিওস্টেগা। এই প্রাণীটা হচ্ছে আপনার প্রথম, মানে এখানেও এর পুরোটা ভর দিয়ে চলতে পারতো না, বাট এখানেও এটা মানে ল্যান্ডে এসে চলাচল করার মতো তার অ্যাবিলিটি মোটামুটি এখন হয়ে গেছে, তাই না। তো এটা এখান থেকে আমরা এখন আরেকটা যুগে চলে যাব, সেটা হচ্ছে কার্বনেফারাস। দেখুন এখানে একটু যদি খেয়াল করেন, পৃথিবীটা কিন্তু চেঞ্জ হইতেছে বারবার, আমি কিন্তু প্রত্যেকটা পিরিয়ডে একদম পৃথিবীটাকে একটু আপনাকে দেখাচ্ছি বারবার যে কিরকম চেঞ্জ গুলো হয়েছে। এই কার্বনেফারাস থেকে যে পৃথিবীতে মানে সব জায়গাতে রেইন ফরেস্ট ছড়ায় যায়, ঠিক আছে, জঙ্গলে ছড়ায় যায়, এবং এই সময় প্রচন্ড লেভেলের অক্সিজেন বেড়ে যায় বায়ুমণ্ডলে। আমাদের বর্তমান সময়ে যতটুকু অক্সিজেন আছে তার দ্বিগুণ পরিমাণ অক্সিজেন তখনকার বায়ুমণ্ডলে চলে যায়, বিকজ অফ ট্রিজ, গাছপালার কারণে। তো এই অক্সিজেন বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন যেরকম
বিভিন্ন যে পতঙ্গ আছে, আর্থ্রোপড যেগুলো আছে, সেগুলো বিশাল আকৃতি ধারণ করে। আমরা এক দুইটার সাথে জাস্ট পরিচিত হবো জাস্ট। তো এরকম গাছপালা বেশি হয়ে যাওয়ার কারণে আর্থ্রোপড গুলা মানে অমেরুদণ্ডী প্রাণী যেগুলো ছিল, ঠিক আছে, পোকামাকড় যেগুলো, সেগুলো বিশাল আকৃতি মানে বিশাল বড় হয়ে যায়। কারণ কি, এদের কোনো লাংস নাই, এরা দেহের মাধ্যমে আপনার শ্বাস নেয়, দ্যাটস ওয়াই এরা বিশাল বড় হয়ে গেছিল আর কি। তো এদের মধ্যে একটা দুইটার সাথে পরিচিত হইতেছি আমরা। এটা হচ্ছে আপনার মেগানিউরা। মেগানিউরা হচ্ছে একটা জাস্ট একটা ফড়িং, কিন্তু ফড়িংটা আপনার একটা নর্মাল পাখির থেকে বড়, একটা ছোট আকৃতি, মানে ধরে নেন কাকের সমান আর কি। চিন্তা করা যায় একটা ফড়িং কাকের সমান, মানে মানে মাইন্ড বগলিং, তাই না? তো আমরা আরো কিছু উইয়ার্ড প্রাণী দেখবো। এটা প্রাণীটা দেখলে তো হয়তো ভাবতেছেন, আরে ভাই এটা তো মানে একটা স্করপিয়ন, তাই না? এটার নাম হচ্ছে প্ল্যামোনোস্করপিয়াস। প্ল্যামোনোস্করপিয়াস এই প্রাণীটাও আপনার বিশাল বড় সড়ো ছিল, আপনার হাঁটুর সমান, মানে হাঁটুর থেকে একটু বড় আর কি। তো মানে চিন্তা করেন, এরকম একটা প্রাণী যখন আপনার সামনে আসবে, আপনি কি করবেন, তাই না? আরেকটা যেটা সব থেকে ফেমাস এই যুগের, সেটাকে বলা হচ্ছে আর্থোপ্লুরা। কি বললাম? আর্থোপ্লুরা। এই আর্থোপ্লুরা হচ্ছে বিশাল আকৃতির একটা, মানে আমি উদাহরণ দিচ্ছি, অ্যাকচুয়ালি এরকম রিলেটেড না, মানে এটা বিশাল আকৃতির একটা ককরোচের সমান, তেলাপোকার সমান, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তেলাপোকার মতো দেখতে, কিন্তু তেলাপোকা কিন্তু না, আগে ক্লিয়ার করলাম। এখন ধরে নেন এরকম বিশাল আকৃতির 5 ফিটের একটা তেলাপোকা কোন আমাদের মা বোনের সামনে চলে আসছে, কিন্তু মা বোনরা এমনি লাভ দিবে, আপনি আপনি আমি আমরাও লাভ দিব, মানে চিন্তা করা যায় জিনিসগুলা। যাই হোক, যোগ করলাম একটা। তো এই যে আমাদের বিভিন্ন পোকামাকড় দেখলাম, এই যুগে এসে, কার্বনিফারাস যুগে এসে ফার্স্ট টেট্রাপড, কি বললাম, টেট্রাপডের আবির্ভাব ঘটে। টেট্রাপড কি? যাদের 4টা অঙ্গ আছে, আমাদের 2 হাত 2 পা আছে না, তাই না? এবং কুকুরের 4টা পা আছে না, তো এরকম টেট্রাপড, 4 অঙ্গ বিশিষ্ট প্রাণীকে বলা হয় টেট্রাপড। তো এক দুইটার সাথে আমরা পরিচিত হয়েছে। ফার্স্ট আর্লিয়েস্ট নোন অ্যামফিবিয়ান, এটা আর্লিয়েস্ট নোন অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ান কি? যারা হচ্ছে ব্যাং, স্যালামান্ডার, এরা হচ্ছে অ্যামফিবিয়ান আর কি, আপনার উভচর মনে হয় বলে। যাই হোক, তো এটার নাম হচ্ছে প্যাডারোপাস। এর আর্লি ক্যাম্ব্রিয়ান এটা পাওয়া গেছিল আর কি। এবং এটার আরেকটু পরবর্তীতে যে এই ধরনের প্রাণীর উদ্ভব হয়, এটার নাম হচ্ছে অ্যাডোপাস। তো এটা আমরা যখন একবারে কার্বনিফারাসের শেষের যে পিরিয়ডটা, সাব পিরিয়ড যেটা, সেটাকে বলা হয় পেনসিলভেনিয়ান সাব পিরিয়ড। এই আপার ক্যাম্ব্রিয়ান বা লেট ক্যাম্ব্রিয়ানে যে একটা আরেকটা প্রাণীর উদ্ভব ঘটে, এটা হচ্ছে অ্যামনিওটস। অ্যামনিওটস কি জিনিস? অ্যামনিওটস কে বলা হয় হচ্ছে আপনার এবং একটু আগে বোনা বলছি, আপনার এবং সরীসৃপের কমন অ্যানসেস্টার। কি বললাম? আপনার এবং বিভিন্ন সরীসৃপ কারা? সাপ, কুমির, ইভেন সরীসৃপ কেন, আপনার পাখি, এরাও, তাই না? এদের কমন অ্যানসেস্টার। তো এই যে এই অ্যামনিওটসটা 2 ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সাইনাপসিস, আরেকটা হচ্ছে সোরাপসিস। ঠিক আছে, সাইনাপসিস আর একটা সোরাপসিস। সাইনাপসিস আর সোরাপসিসের পার্থক্যটা যদি একটু হালকার উপরে দেখি, এদের স্কালটার দিকে, এদের স্কালে দেখবেন সাইনাপসিস যেটা, এর স্কালে মানে গর্ত একটা কম আছে, আর সোরাপসিসে গর্ত একটা বেশি আছে। ঠিক আছে, এই গর্তটাকে বলা হয় হচ্ছে, আপনার যে মার্ক করে দিচ্ছি গর্তটা, এই গর্তটাকে বলা হচ্ছে টেম্পোরাল ফেনেস্ট্রা। এবং মজার বিষয় হচ্ছে, এই যে আপনার সাইনাপসের যে ব্রাঞ্চটা, সাইনাপসের সেই ভাগ হয়ে যাচ্ছে যে অংশটা, এইখান থেকে আপনার শুরু। ঠিক আছে, এখান থেকে আপনার ম্যামেলোফর্মের যাত্রা শুরু, সাইনাপসিস থেকে। তো এই যে একটা, ওই যে টেম্পোরাল ফেনেস্ট্রা, এটা আপনার মধ্যেও আছে, ঠিক আছে, আমার মধ্যেও আছে। এই জিনিসটা এই একটা যে গর্ত কম আছে, এটা আপনার আমার সবার মধ্যে আছে, দ্যাটস ওয়াই উই আর অলসো ম্যামেলোফর্ম। ওকে, তো ফার্স্ট বেসাল ম্যামেলোফর্ম বা বেসাল সাইনাপসের যেটা, এটা হচ্ছে আপনার 306 মিলিয়ন বছর আগে পাওয়া গেছিল। এই যে এটা আর্কিওথেরেস। এই প্রাণীটা দেখতে হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটা তো ভাই টিকটিকি, কিন্তু অ্যাকচুয়ালি যতটা না টিকটিকির সাথে রিলেটেড, এই প্রাণীটার সাথে আপনার আরো বেশি রিলেটেড এটা। ঠিক আছে, তো এটা কি? এটা হচ্ছে বেসাল বলা হয়, বেসাল সাইনাপসিস, অনেক বেসিক লেভেলের সাইনাপসিস। ঠিক আছে, তো আমরা একবারে লাভ দিয়ে এখন পারমিয়ানে চলে যাচ্ছি। এর আগে আমরা কি দেখলাম? কার্বনিফারাস থেকে এখন চলে যাচ্ছি পারমিয়ানে যে একটা কাহিনী হয়েছিল। পারমিয়ানে দেখবেন আপনারা প্রত্যেকটা যারা মানে ল্যান্ড ম্যাস যেগুলো ছিল, বিভিন্ন কন্টিনেন্ট ছিল, কন্টিনেন্টাল প্লেট যেগুলো ছিল, সেগুলা একত্রিত হয় একটা সুপার ম্যাসিভ
কন্টিনেন্ট গঠন করে, ঠিক আছে, যে ছবিটা দেখতেছেন আই গেস। এই 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 ল্যান্ডমাস গুলো যখন একত্রিত হয়ে একটা সুপার কন্টিনেন্ট গঠন করে, এই কন্টিনেন্টটাকে, সুপার কন্টিনেন্টটাকে বলা হয় প্যানজিয়া, ঠিক আছে। এই প্যানজিয়ার গঠনের সময় এবং পরবর্তীতে যতই এটা মানে একত্রিত হইতেছিল, ততই এটা মানে হটার এন্ড ড্রায়ার হয়ে যেতেছিল, ঠিক আছে। প্রথম দিকে আপনার পারমিয়ানের প্রথম দিকে আপনার রেইন ফরেস্ট ছিল, মানে জঙ্গল টঙ্গল ছিল, কিন্তু পরবর্তীতে যে পুরো ড্রাই হয়ে গেছিল, ঠিক আছে। তো যতই আপনি ল্যান্ড এরিয়া থেকে মানে মেইন ল্যান্ড থেকে আর যতই ভিতরের দিকে যাবেন, ততই আপনার ডেজার্ট বেড়ে গেছিল, মানে আপনার শুষ্ক জমিন বেড়ে গেছিল, ঠিক আছে। এবং আপনার কোস্টাল এরিয়া গুলা যেগুলা মানে সমুদ্র উপকূলীয় অঞ্চল যেগুলা, সেগুলোতে প্রচন্ড লেভেলের ঝড় তুফান এগুলা লেগে থাকতো, ঠিক আছে। একটা হস্টাইল এনভায়রনমেন্ট, ঠিক আছে, মানে প্রতিকূল একটা অবস্থার, এই যুগে প্রতিকূল একটা অবস্থার সৃষ্টি হয়েছিল আর কি। তো এই পারমিয়ানটা নিয়ে একটু সময় দিব আর কি। তো পারমিয়ানটার যে আপনার এটা হচ্ছে 47 মিলিয়ন ইয়ার্স আপনার এক্সপ্যান্ড হয়েছে, ঠিক আছে। এবং এটা শুরু হয়েছে কোথা থেকে, কার্বনিফারাস থেকে, এবং শেষ হয়েছে ট্রায়াসিকে, যে ঠিক আছে। তো আমরা এই যে আপনার পারমিয়ান যে যুগটা, একে বলা হয় এজ অফ সাইন্যাপসিস। সাইন্যাপসিস কি আরেকটা নামে পরিচিত, এটাকে স্টেম ম্যামেল বলা হয়, স্টেম ম্যামেল অথবা প্রোটো ম্যামেল, ঠিক আছে। স্টেম ম্যামেল অথবা প্রোটো ম্যামেল। একে আরেকটা নামে আগে বলা হইতো, সেটা হচ্ছে ম্যামেল লাইক রেপটাইল, কিন্তু এটা এখন ভুল টার্ম, এটা এখন ইউজ করা হয় না, এখন এটাকে স্টেম ম্যামেল বলা হয়। স্টেম ম্যামেল কেন বলা হইতেছে, এটা হচ্ছে ম্যামেলের মতো, এখনো ম্যামেল হয় নাই কিন্তু ম্যামেল হতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমরা এক দুটার সাথে পরিচিত হবো আজকে, ঠিক আছে। তো এরকম এটা হচ্ছে সাইন্যাপসের বিভিন্ন একটা ট্রি আর কি। তো প্রথম যে রেডিয়েশনটা দেখা গেছিল, রেডিয়েশনটা কি আমরা মানে স্পিসিয়েশনের যখন আমরা ভিডিওটা দেখবেন তখন এটা বুঝে যাবেন, অ্যাডাপটিভ রেডিয়েশন আর কি। আমি রেডিয়েশন এক কথা বলতেছি আর কি। তো প্রথম যে রেডিয়েশনটা দেখা গেছিল সাইন্যাপসের, সেটা হচ্ছে প্ল্যাকেসোর্স। এই প্ল্যাকেসোর্স থেকে, প্ল্যাকেসোর্সটা কি, প্ল্যাকেসোর্সটার যদি আমি একটু আমরা দেখি এর অবস্থানটা কোথায়। এর কার্বনিফারাস এর শেষের দিকে এবং পারমিয়ানের মাঝামাঝি পর্যায়ে এর অবস্থানটা ছিল, ঠিক আছে। তো এর মধ্যে সব থেকে ফেমাস যে আপনার প্লায়োসর যেটা, সেটার নাম হচ্ছে ডাইমেট্রোডন, ঠিক আছে। ডাইমেট্রোডনের বিভিন্ন স্পিসিস ছিল, যার মধ্যে সব থেকে বড় ছিল হচ্ছে ডাইমেট্রোডন অ্যাঞ্জেলেসিস। এটা সব থেকে বড় ছিল, এবং এটা মানে তখনকার সময়কার এই প্যাক্স প্রেডেটর ছিল, মানে তখন ফুড চেনের সব থেকে উপরে ছিল এই প্রাণীটা। এবং এবং এটা ধরে নেন বলতে পারেন 12-13 একটা বিশাল আকৃতির একটা প্রাণী। এই ছবিটা দেখে আপনাকে মনে হচ্ছে ভাই এটা তো দেখতে সরীসৃপের মতো, কিন্তু এখনকার খুব লেটেস্ট যেসব রিসার্চ হয়েছে, এই রিসার্চের ভিত্তিতে এই প্রাণীটা দেখতে কাইন্ড অফ এরকম, ঠিক আছে। আপনার মুখটা দেখেন অনেকটা ইঁদুরের মতো, কিন্তু খেয়াল করেন, কিন্তু বাকি দেহের অংশটা কিন্তু আপনার দেখতে আপনার রেপটাইলের মতোই, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি মুখটা দিকে একটু খেয়াল করেন, মুখটা কিন্তু দেখতে অনেকটা ইঁদুরের মতো, তাই না? তো এটা হচ্ছে আপনার ডাইমেট্রোডন এই প্রাণীটা। আরো কিছু উইয়ার্ড প্রাণী আছে, যেটা হচ্ছে একটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লয়কোরে কটেক্লান্থেস, আমার নাম উচ্চারণ ভুল হয়ে যেতে পারে। তো এই প্রাণীটা আমি লিখে দিচ্ছি, আপনারা সার্চে দেখে নিতে পারেন। এই প্রাণীটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট উইয়ার্ডেস্ট অ্যানিমাল এভার লিভড। এর কারণ কি, এর দেহটা দেখেন আর এর মাথাটা দেখেন। এর দেহটা বিশাল দেখি, কিন্তু মাথাটা হচ্ছে আপনার ফুটবলের থেকে না, আপনার টেনিস বল থেকে একটু বড়। মানে উইয়ার্ড না? কিন্তু এখানে একটা কাহিনী আছে, এই প্রাণীটা কেন এরকম দেখতে, এরকম ফিজিওলজি এরকম কেন? বিকজ এই প্রাণীটা তখনকার হার্বিভরের মানে লার্জ হার্বিভরের নিশটা তারা পূরণ করতো। এখনকার কি লার্জ হার্বিভর কারা? আপনার হাতি, বিভিন্ন গন্ডার, এরকম বড় আকৃতির তৃণভোজী প্রাণী আছে না, হার্বিভর মানে তৃণভোজী। তো এর প্রাণীটার পেট এত বড় হওয়ার কারণ, বিকজ লতা পাতা খেত, এবং লতা পাতা হজম করার জন্য পেট বড় হওয়া লাগে। তখন আপনার বিভিন্ন এনজাইম যেগুলো এখন আমাদের আছে, মানে লতা পাতা হজম করার জন্য, তখন ওই জিনিসটি ইভলভ হয়নি, দ্যাটস ওয়াই পেট গুলো এরকম। দেখুন কতটা রিলেটেড ইভলিউশন, ইভলিউশনের জিনিসপত্র কতটা রিলেটেড একটার সাথে। আমরা আগাচ্ছি, ঠিক আছে। তো এরকম অনেক উইয়ার্ড কিছু প্রাণী ছিল, এটা হচ্ছে আপনার মানে একটা ছবি আর কি। তো এরকম অনেক প্রাণী ছিল, আমি এক দুটার সাথে একটু দেখাই দিচ্ছি। কিন্তু মিডল পারমিয়ানে যে একটা কাহিনী হয়, মিডল পারমিয়ানে যে আপনার ডেজার্ট আরো অনেক বেশি বেড়ে যায়। প্রথম দিকে পারমিয়ানের শুরুর দিকে মোটামুটি গাছপালা ছিল, আমি একটু আগে বলছি, কিন্তু মাঝামাঝি যে পারমিয়ানের মাঝামাঝি যে মানে একটা বিশাল হস্টাইল এনভায়রনমেন্ট হয়ে যায়, তখন আপনার ডেজার্ট এরিয়াও বেড়া যায়, আপনার মানে প্রচন্ড ঝড় তুফান এগুলো বেড়া যায়। তো এই সময়তে আপনার যে
আপনার যে প্লায়োসর্স যেগুলো দেখলাম আমরা একটু আগে, এগুলো বিলুপ্ত হয়ে যায়। তো এই বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আরেকটা নিশ এরা আরেকটা দখল করে, মানে আরেকটা প্রাণী এসে এদের নিশ দখল করে। এও আপনার সাইনাপসিডই, কিন্তু সাইনাপসিড আরেকটা ব্রাঞ্চ আর কি, এটা হচ্ছে থোরাপসিস বলা হয়। এই থোরাপসিস এর, আপনিও থোরাপসিস, ঠিক আছে, আমি আপনি সবাই থোরাপসিস। তো এই থোরাপসিস এর কিছু একটা আমরা একটু দেখবো আর কি, হালকা পাতলা। তো থোরাপসিস এর শুরু হয় কোথা থেকে? শুরু হয় পার্মিয়ানের মাঝামাঝি থেকে, এবং এটা শেষ হয়, লিনিয়াসটা শেষ হয় হচ্ছে আপনার ট্রায়াসিকের আগে, পার্মিয়ানের শেষে, ঠিক আছে। তো এই এটাও আপনার বিভিন্ন যে লার্জ হার্বিভরের নিশ এরা দখল করে ফেলছিল। আর এই যুগে এসে আরেকটা জিনিসের বিবর্তন ঘটে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট স্পেশালাইজড টিথ। আপনার আমার যারাই আছেন না কেন, যারাই শুনতেছেন না কেন, আপনার দাঁত আর আমার দাঁত স্পেশালাইজড। কারণ কি? আমাদের মোলার আছে, আমাদের গ্রাইন্ডার আছে, মানে দাঁতের বিভিন্ন আকৃতি বিভিন্ন, ঠিক আছে। আমাদের কেনাইন আছে, চুক্ষা যে দাঁতটা আছে আমাদের দাঁতের, আপনার চোয়ালের সামনে চুক্ষা যে দাঁতটা আছে সেটা হচ্ছে আপনার কেনাইন, সামনে পিছনের দিকে এটা হচ্ছে গ্রাইন্ডার, ঠিক আছে। তো এরকম স্পেশালাইজড আপনার দাঁতগুলো আপনার খাদ্য অভ্যাসের জন্য চেঞ্জ, ঠিক আছে। তখন প্রথম স্পেশালাইজড টিথ এটা দেখা যায় হয়তো থোরাপসিস এর মধ্যে, ঠিক আছে। তো এই থোরাপসিস এর বিভিন্ন প্রাণী টানি আছে, সব থেকে ফেমাস যে প্রাণীটা সেটা হচ্ছে যে এটা, যেটা হচ্ছে গর্গানপসিস। দেখতে অনেকটা কিন্তু মানে বড় সড়ো একটা ইঁদুরের মতো, তাই না? আপনার লেজ আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু অনেকটা কিন্তু ক্লোজ। আমরা যত মানে উপরের দিকে উঠতেছি, মানে আমরা কিন্তু জিনিসগুলোর মধ্যে একটু মানে সম্পর্ক খুঁজে পাইতেছি, তাই না? তো এই যে গর্গানপসিস কিন্তু তখনকার সময় এপেক্স প্রেডেটর ছিল, মানে তখন বড় একটা নিশ তারা দখল করে নিত, ঠিক আছে। তো আহ এই যে আমাদের বিভিন্ন নিশ আমরা দেখতে পাচ্ছি গর্গানপসিস। তো এরকম এই যে আরো কিছু প্রাণী ছিল যারা আপনার এটা হচ্ছে সরীসৃপ, এটা হচ্ছে রেপটাইলেরই, আপনার সোরাপসেটস থেকে এরা আসছে। এটা হচ্ছে রাশিয়ান টার্টল, ল্যান্ড টার্টল বলা হয় না, নর্মাল নাম। তো এরকম এরা হচ্ছে আপনার তখন কার্নিভোর আর হার্বিভোরের আপনার মানে চেইনটা বহন করতো আর কি। তো এরকম অনেক প্রাণী আছে, আমি জাস্ট এক দুইটার সাথে আপনাকে দেখা দিতেছি পরিচিত, আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না। তো এই প্রাণীর মধ্যে আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করেন সেটা হচ্ছে ফার, মানে চুল, মানে লোম আর কি। তো এরকম একটা রিসার্চ পাবলিশ হয়েছিল খুব রিসেন্টলি, সেটার মধ্যে দেখা যায় যে মানে প্রি ম্যামেলিয়ান ফার বা হেয়ারের প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে, এই আপনার থোরাপসিস এর মধ্যে। তো এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে আপনার নিচের যে ছবিটা, এর মধ্যে একটা লম্বা একটা দাগ দেখতে পারতেছেন। এই লম্বা দাগটা হচ্ছে আপনার চুলের একটা ফসিল আর কি, ঠিক আছে, ধরে নেওয়া হচ্ছে। এখন ওটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, এটা আদৌ কি কোনো চুল কি চুল না, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে আর কি এটা। তো আমাদের এই যে এরকম অনেক ধরনের আরো অনেক থোরাপসিস এর প্রমাণ টমাণ পাওয়া যায়, যেগুলো অনেক বড় বড় নিশ তারা দখল করে নিচ্ছিল ডাইনোসর আসার আগে। তো আমরা এক দুটোর সাথে পরিচিত হয়ে যাচ্ছি। তো এরকম সব থেকে লাস্টে যে, একবারে লাস্টে যে আমরা এরকম একটা প্রাণীর সাথে পরিচিত হব, যে প্রাণীটা থেকে আমাদের লিনিয়েজ ধরা হয়ে থাকে, সেটা হচ্ছে বলা হয় সাইকোডন, সাইকোডন্ট, সাইকোডন, ঠিক আছে। তো এই প্রাণীটা থেকে আপনার আমার সবার একটু মানে আবির্ভাব আসছে বলে ধরে নেওয়া হয়। তো এরকম এই যে সিওডনের আপনার এই ট্রি আর কি। তো এরকম আপনার এইখানে একটা নাম একটু কালো রঙের করে দেওয়া আছে, এটা থোরাক্সোডন। এই প্রাণীটা আমরা একটু দেখবো আর কি। এটা আগে একটু দেখে নিই এটা কোথা থেকে শুরু হয়েছিল আর কি। শুরু হয়েছিল হচ্ছে পার্মিয়ানের শেষের দিকে, এবং এটা যাত্রা এখনো যাত্রা ট্রায়াসিক পর্যন্ত চলছে আর কি। ট্রায়াসিক পর্যন্ত চলে আসতেছে, ইভেন উই আর অলসো স্কিওডন্ট আর কি, ঠিক আছে, আমরা ওই অংশেই পড়ি। তো এরকম এক দুটা প্রাণীর সাথে আমরা জাস্ট পরিচিত হব হালকার উপরে। তো এখানে যেটা মেইন, যেটা সব থেকে গুরুত্ব দেবো আর কি, সেটা হচ্ছে এই প্রাণীটা থোরাক্সোডন। থোরাক্সোডন এটা হচ্ছে আপনার পার্মিয়ানের এটা দেখতে মানে ছোট একটা বিড়ালের মতো, ঠিক আছে, আকৃতিতে আরেকটু ছোট হবে আর কি। তো এই প্রাণীটা মানে গর্তে থাকতে বেশি পছন্দ করতো, মানে গর্তে থাকা প্রাণী আর কি। তো এই প্রাণীটা পরবর্তীতে টিকে যায়, অন্যান্য ম্যাক্সিমাম প্রাণী বিলুপ্ত হয়ে যায়। কারণ কি? এখানে এটা হচ্ছে ফসিল। তো এরকম বিভিন্ন যে আর্ট ওয়ার্ক আছে। তো এই যে আমি একটু আগে বললাম যে বিলুপ্ত হয়ে গেছিল, এটার কারণ কি? যে আমরা একটা গ্রাফ দেখতেছি এখানে, যে দেখতেছেন পি আর টিআর, পি হচ্ছে পার্মিয়ান আর টিআর হচ্ছে আপনার ট্রায়াসিক যুগ আর কি।
এই পার্মিয়ান আর ট্রায়াসিক যুগের মাঝে মাঝে একটা আপনার দেখবেন বারটা অনেক উপরে, কারণ কি এখানে সব থেকে বড় একটা এক্সটিংশন লেভেল হয় আর কি, ম্যাস এক্সটিংশন লেভেল হয় আর কি। তো এইটাকে আপনার একটা নাম আছে, এটার নাম হচ্ছে পার্মিয়ান ট্রায়াসিক ম্যাস এক্সটিংশন ইভেন্ট। কি বললাম? পার্মিয়ান ট্রায়াসিক ম্যাস এক্সটিংশন ইভেন্ট। এটা হচ্ছে 3.251 মিলিয়ন ইয়ার্স আগে এটা ঘটছিল। এটাকে আরো কিছু নাম আছে, একটা নাম হচ্ছে লেট পার্মিয়ান ম্যাস এক্সটিংশন ইভেন্ট, আরেকটা নাম যেটা ইনফেমাস একটা নাম আছে সেটা হচ্ছে গ্রেট ডাইং বলা হয় এটাকে। কি বললাম? দ্য গ্রেট ডাইং। তো এই গ্রেট ডাইং এ কেন এটাকে গ্রেট ডাইং বলা হইতেছে? বিকজ 75% অফ টেরেস্ট্রিয়াল স্পিসিস, 70% মানে জমিনে চলা 70% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। আর 96% 96% মানে সাগর নদী মানে মারিন স্পিসিস আর কি, জলচর প্রাণী, যেগুলা জলচর প্রাণী 96% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। তো এই বিলুপ্ত হওয়ার কারণে বিশাল সংখ্যা মানে প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এবং এই প্রাণী থেকে যে আমরা একটু আগে যে প্রাণীটা দেখলাম থোরাক্সোডন, এই প্রাণীটা কিন্তু তখন টিকে গেছিল বিকজ তারা মানে গর্তে থাকতো। একটু আগে কিন্তু বলছিলাম তারা গর্তে থাকতে বেশি পছন্দ করতো, প্রমাণও আছে গর্তের। তো এই যে আপনার পার্মিয়ানের পরে শুরু হয়ে হচ্ছে ডাইনোসরের যুগ, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। এই তিনটা যুগ নিয়ে বলা হয় মেসোজোইক এরর। ঠিক আছে, মেসোজোইক এরর। এর পরবর্তী প্রেজেন্টেশনে আমরা এই যুগটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, এই যুগে আমরা ম্যামেলরা কিভাবে কি ধরনের নিশ পূরণ করতাম, আমাদের বিবর্তনটা কিরকম হয়েছে, আমাদের ম্যামেলো ফর্ম থেকে কিভাবে ম্যামেল হয়েছি আমরা, ওইগুলা নিয়ে আমরা পরবর্তী প্রেজেন্টেশনে তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এই যে এর পরের প্রেজেন্টেশনটা হবে এই যে ডাইনোসর নিয়ে, তখন আমরা টুকটাক ডাইনোসর নিয়ে হালকা পাতলা কথা বলবো আর কি। আর এই যে ছবিটা দেখতেছেন, এই ছবি থেকে একটা দুটা ভুল আছে, কমেন্ট সেকশনে একটু বলবেন কি কি ভুল আছে। ওইখানে আপনারা যদি এই প্রেজেন্টেশনটা ভালো করে বুঝে থাকেন তাহলে কিন্তু ধরতে পারবেন। ঠিক আছে, তো আজকে প্রেজেন্টেশনের একটু যদি সারসংক্ষেপ আবার করি আমি, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমরা টেট্রাপড থেকে আসছি। টেট্রাপড হচ্ছে 4 পা বিশিষ্ট প্রাণী। এরপর থেকে আসতেছে অ্যামনিওটস হচ্ছে আপনার এবং সরীসৃপের মধ্যে কমন অ্যানসেস্টার যারা, তাদেরকে বলা হয় অ্যামনিওটস থেকে একটা ব্রাঞ্চ অফ হয়ে কি হলাম, এটা হচ্ছে সাইনাপসেস থেকে আপনারা পরবর্তীতে যে থোরাপসেস আসছে, এই থোরাপসেস হচ্ছে পরবর্তীতে যে বিবর্তিত হয়ে ম্যামেল হয়েছে। ঠিক আছে, তো এই যে একটা বিশাল লিনিয়েজ, এই বিশাল পথ অতিক্রম করে আমরা কিন্তু মাঝখানে 2টা এক্সটিংশন ইভেন্ট পার করছি। একটা নিয়ে কথা বলছি, আরেকটা নিয়ে কথা বলিনি আর কি, যে দ্য গ্রেট ডাইং নিয়ে কথা বলছি। এর মধ্যে সব থেকে ডেঞ্জারাস এক্সটিংশন ইভেন্ট ছিল পৃথিবীর ইতিহাসে। তো এরকম এক্সটিংশন ইভেন্ট পার করে কিন্তু ম্যামেল হয়েছে আর কি। এর পরবর্তী লাইভে আমরা ডাইনোসরের যুগে এসে আমরা কি ধরনের পরিবর্তন হয়েছে আমাদের মধ্যে, কি ধরনের নিশ আমরা পূরণ করতাম, ডাইনোসর আর আমাদের মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল, ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেছিল, এগুলা নিয়ে টুকটাক আলোচনা করবো আর কি। তো এইটা হবে নেক্সট প্রেজেন্টেশনের গল্প। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা কসমিকের অসাধারণ প্রেজেন্টেশন ছিল। তো হ্যাঁ, এখানে আমরা অনেকটা হিউম্যান ইভলিউশনে আগে গেলাম, যে হিউম্যান ইভলিউশনে আমরা ম্যামল ফর্ম নিয়ে আলোচনা করেছি এর আগে, ম্যামল ফর্ম, এবং এবার বেশ কিছু প্রাণী কিভাবে আসছে। তো এর পরবর্তীতে আমরা ডাইনোসর যুগ, বা এই যে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আমরা জিওলজিক্যাল যে টাইমগুলি এরা, যেটা সে এরা বিভিন্ন এরা নিয়ে কিন্তু অনেক কিছু কভার করেছে। এই আপনার কসমিক কিন্তু অনেক কিছু কভার করেছে, যে বিভিন্ন এরা। তো এই ডাইনোসর যুগে কোন এরা, আর কেউ আমাকে কমেন্টে জানান যে কোন এরাতে ডাইনোসর ছিল। হ্যাঁ, আমরা তো জুরাসিক পার্ক মুভিটা দেখেছি অনেকে, তো জুরাসিক পার্ক কেন বলা হতো, এটা কোন এরাতে ছিল। তো নেক্সট লাইভে যেহেতু আমরা ডাইনোসর নিয়ে আলাপ করব বিভিন্ন রকমের, এবং ডাইনোসর কেন বিলুপ্ত হলো, এরপর হচ্ছে যে আপনার এই যে ম্যাস এক্সটিংশন কেন হলো, এবং এই যে কেজিপি ম্যাক্স মানে আপনার হচ্ছে যে ক্রিয়েটাসিয়াস প্যালাজিন বলা হয় এক্সটেনশন, কেপিজি সংক্ষেপে কেপিজি বলা হয় আর কি। কেপিজি কেন হলো, আর সেগুলি আমরা পরবর্তী পর্বে। আজকে এতটুকুই, কারণ আমরা বেশি লম্বা করলে পরে অনেকেই মানে পুরাটা আপনারা করতে পারবেন। দরকার হলে আপনারা কয়েকবার করে দেখবেন, কারণ
অনেকেই বলছেন অসাধারণ। হ্যাঁ, অবশ্যই আপনার এটা কয়েকবার করে দেখলে পরে জিনিসটা আর কি ইয়ে হবে। আর আপনার নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আরো জিনিসটা আপনার ভালো লাগবে। জিনিসটা আরো আপনারা বুঝতে পারেন যে প্রাণীগুলি ধীরে ধীরে কিভাবে বিবর্তিত হয়েছে, এবং এটার সাথে আমাদের কি সম্পর্ক, মানুষের সাথে কি সম্পর্ক, সেটাও বুঝতে পারবেন।